সাথে রয়েছে একটি বিশেষ রোগের সম্পর্ক, যে রোগের প্রকোপ এই ফুল ফোটার সাথে সাথে বৃদ্ধি পেতে পারে। আমাদের সবার পরিচিত এই রোগটি আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু। রোগটির নাম হচ্ছে হাঁপানি বা অ্যাজমা। দর্শক, হাঁপানি বা অ্যাজমায় শ্বাসকষ্ট হয়, সেই সাথে হতে পারে নানান সব লক্ষণ, যেগুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। সেই সাথে আলাপে রয়েছে এর চিকিৎসা এবং এর প্রতিরোধ সম্পর্কে নানান সব তথ্য। আর দর্শক, আজকে আপনাদেরকে এইসব ব্যাপারে সচেতন করার প্রয়াসে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন খ্যাতিমান বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ। উপস্থিত হয়েছেন দর্শক এমএইচ সমরিতা মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক, সেই সাথে অত্যন্ত জনপ্রিয় একজন উপস্থাপক, লেখক এবং আরো অনেক বিষয়ে তিনি অভিজ্ঞ। দর্শক, পরিচয় করিয়ে দিচ্ছি অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদের সাথে। ধন্যবাদ ডক্টর ফরহাদ, এবং দর্শক আপনাদের জন্য রইল শুভ সকাল। দর্শক, পাশাপাশি রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি ভালো থাকুন, আরো রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net। যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে রয়েছে আমাদের ফোন নম্বরগুলো, যেগুলো কিছুক্ষণ পরপরই আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা পাবেন। দর্শক, আমরা শুরু করছি আমাদের আলাপচারিতা। আর আপনারা চাইলে ফোন করে ঝটপট ডায়াল ঘুরিয়ে জেনে নিন আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান। অধ্যাপক ইকবাল হাসান মাহমুদ, আরো এক দফা আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে আসার জন্য। অনেক প্রশ্ন রয়েছে আপনার কাছে আমাদের হাঁপানি বা অ্যাজমা সংক্রান্ত। শুরুতেই আমি যদি আপনার কাছে জানতে চাই যে, যদিও আমরা হাঁপানি শব্দটিকে, অ্যাজমাকে আমরা জানি, চিনি, তারপরে আরো এক দফা আপনি রোগটির সাথে আমাদের একটু পরিচয় করিয়ে দেবেন। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর ফরহাদ। আসলে হাঁপানি আমরা এখনো বলে থাকি যে বিশ্বের সবচেয়ে পুরনো, কষ্টকর এবং যন্ত্রণাদায়ক একটা রোগের নাম, এবং শীর্ষে অবস্থান করছে এখন এই রোগটি। অনেকেই শ্বাসকষ্ট মানেই ভাবে অ্যাজমা বা হাঁপানি। আসলে অনেক অনেক কারণে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, অ্যাজমা হচ্ছে তার মধ্যে একটি। তো অ্যাজমাতে কি ব্যাপারটা হচ্ছে, কি ব্যাপারটা হচ্ছে যে কোনো কারণে যদি আমাদের শরীরে অ্যালার্জি ঢোকে বা বিভিন্ন অ্যালার্জি আছে, অ্যালার্জেন আছে, ঢুকলে সেগুলো আমাদের নাক দিয়ে শ্বাসনালীতে যাচ্ছে, গিয়ে শ্বাসনালীতে অতি স্পর্শকাতরতা বা অতি সংবেদনশীলতা সৃষ্টি করে শ্বাসনালীর খিঁচুনি হচ্ছে, শ্বাসনালীগুলো সরু হচ্ছে, শ্বাসনালীগুলোর পথ একেবারে বন্ধ হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তখন রোগী শ্বাস নিতে পারছে কিন্তু শ্বাস ফেলতে পারছে না। এই যে অসহনীয় একটি কষ্ট, এই যে অসহনীয় একটি যন্ত্রণা, এর নামই হচ্ছে হাঁপানি। আচ্ছা, তার মানে হাঁপানিতে মূলত শ্বাস ফেলতে কষ্ট হয়। সেটি ভালো একটা ইনফরমেশন পেলাম আমরা আপনার কাছ থেকে। কি কি কারণে হাঁপানি বা অ্যাজমা হতে পারে? আসলে ডক্টর ফরহাদ, কারণ তো বলে আমরা কিন্তু কিছু নেই, আমরা কতগুলো কারণকে, ঝুঁকিকেই কারণ বলে থাকি। মানে কারণ জানা যায়, কারণ জানা যায়, ঝুঁকিকে কারণ বলে থাকি। যেমন আমরা যদি হাঁপানিকে দুই ভাগে ভাগ করি, একটা অ্যালার্জি জনিত, একটি অ্যালার্জি ছাড়া হাঁপানি। আমরা যদি অ্যালার্জি জনিত বা অ্যাটোপিক যেটা, সেটা বলি যে বিভিন্ন ফুলের পরাগ রেণু আছে, বিভিন্ন ঔষধ আছে, ঘাসের বা বিভিন্ন রকমের ফরেন পার্টিকেলস, তন্তু হতে পারে, ফাইবার, যেগুলো যারা মিল কারখানায় কাজ করছে। তারপরে আবহাওয়ার পরিবর্তনের জন্য হতে পারে, মানসিক চাপের জন্য হতে পারে, কিছু কিছু কেমিক্যালস আছে সেগুলোর জন্য হতে পারে। আবার যেগুলো অ্যালার্জি ছাড়া, সেগুলো মানসিক দ্বন্দ্ব হতে পারে, অনেক সময় মানসিক অমিল, জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না তার, বা খুব বেশি উচ্ছ্বসিত হয়ে খুব জোরে জোরে হাসছে, হঠাৎ করে তার শ্বাসকষ্ট হয়ে গেল, কিংবা খুব ডিপ্রেসড হয়ে কান্নায় ভেঙে পড়ছে, তার শ্বাসকষ্ট উঠে গেল, কিংবা স্বামী স্ত্রী মনোমালিন্য হলো। এইসব ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যেটা হয় দর্শক, সেটা হচ্ছে খাবারের সাথে আমরা অনেক সময় শ্বাসকষ্ট বা জনিত সমস্যার আমরা সম্পর্ক খুঁজি। যেমন কেউ কেউ বলেন যে আমার বেগুন খেলে হাঁপানি বেড়ে যায় বা শ্বাসকষ্ট বেড়ে যায়, কেউ বলেন গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছে বেড়ে যায়। এ ব্যাপারে আপনার মন্তব্য? খুব সুন্দর কথা, যে বেগুন একটা খুবই নিরীহ একটা সবজি, সবার, অনেকেই আমরা খাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আছে বেগুন খেলেই তার শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, কিংবা চাকা চাকা আর্টিকেরিয়া উঠছে, চোখ দিয়ে পানি পড়ছে, নাক দিয়ে পানি পড়ছে, অর্থাৎ অ্যালার্জি হচ্ছে। অর্থাৎ সেই বেগুনটি একটা নিরীহ একটা সবজি, কিন্তু তা বিশেষ বিশেষ লোকের জন্য সেটা কিন্তু একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। অর্থাৎ তার শরীর চাচ্ছে না এই বেগুনটির ভিতরে যে আমাদের দেহের মধ্যে কতগুলো সেল আছে, যেগুলো আমরা
আমরা অন্য বাইরের পদার্থকে অনেক সময় আমরা সহ্য করতে পারি না, একসেপ্ট করে নিতে পারি না, তখন ওই সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। তখন বেগুন বা গরুর মাংস হোক, চিংড়ি মাছ হোক, এগুলি পুঁটি মাছ হোক, ইলিশ মাছ হোক, এগুলিতে আমাদের কারো কারো দেহ সেগুলোকে সহ্য করতে পারবে না। এই সহ্য বা অসহনীয় অবস্থাটাকে আমরা অ্যালার্জি বলে থাকি। প্রতিরোধ ব্যবস্থা, এটা দেহের জন্য ভালো এই প্রতিরোধ ব্যবস্থাটা। মানে যার বেগুনে অ্যালার্জি হবে তার কি ইলিশ মাছও অ্যালার্জি হবে এমন কোনো কথা আছে? এটা এমন কথা নেই। সবাই কিন্তু ঢালাওভাবে খাওয়া বন্ধ করে দেয়। সব চিংড়ি, পুঁটি, বোয়াল, ইলিশ, গরুর মাংস, কচু, বেগুন, পুঁই শাক, অনেক কিছু আমরা অনেক সময় একটা ফর্দ ধরিয়ে দিই, কিন্তু দেখা যাচ্ছে একটি লোকের তো গরুর মাংস অ্যালার্জি আছে, চিংড়ি মাছ খেলে তার সমস্যা হচ্ছে না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জি অনেকগুলো, বিশেষ করে কচু বলেন, বেগুন বলেন, ইলিশ, চিংড়ি মাছ, এগুলোতে অ্যালার্জি একটা খুব অনেকেরই হয়। আচ্ছা, মানে ঢালাওভাবে বন্ধ করা উচিত না, খেয়ে দেখা উচিত কোনটাতে সমস্যা হয় কোনটাতে হয় না। অনেক অনেক চিকিৎসক আছে যে অ্যালার্জির টেস্ট করছে, যে ডাস্ট। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যালার্জির সবচেয়ে বড় কথা হচ্ছে হাউস ডাস্ট মাইট, অর্থাৎ আমাদের ঘরের মধ্যে, আমাদের ঘরের কোনা কোনায় বা যেখানে খুব ধুলা জমে থাকছে, গত বছরে বাক্সবন্দি করা কাপড় ছিল সেগুলোর মধ্যে, বা বই, পুরনো বইয়ের মধ্যে, খবরের কাগজের মধ্যে, কিংবা স্যাঁতসেঁতে জায়গার মধ্যে মাইট বলে একটি খালি চোখে দেখা যায় না অতি ক্ষুদ্র একটি জীবাণু, সেগুলো আস্তে আস্তে বংশ বিস্তার করে। এই হাউস ডাস্ট মাইটই হচ্ছে সবচেয়ে বড় অ্যালার্জেন হিসেবে। এটা কিভাবে, এটা কি শরীরে প্রবেশ করে? এটা আমাদের শ্বাসের সঙ্গে, আমাদের খালি চোখে দেখছি না, শ্বাসের সঙ্গে আমাদের নাক দিয়ে ঢুকছে এবং শ্বাসনালী দিকে অতি স্পর্শতা সৃষ্টি করছে। এবং বেশিরভাগই যারা ওই ডিসেন্সিটাইজেশন চিকিৎসা করেন আজকাল অ্যালার্জির বিরুদ্ধে, ওই হাউস ডাস্ট মাইটের এগেইনস্টে ভ্যাকসিন দিয়ে দেন, যেগুলো আমি মনে করি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা একটা বিলাসিতা মাত্র। কারণ আমরা এই যেগুলো অ্যান্টি অ্যালার্জেন যেগুলো প্রয়োগ করা হয় সেগুলো তো সব বিদেশ থেকে আসে। দেখা যায় যে লোকটির হয়তো গরুর মাংসে অ্যালার্জি নেই, কিন্তু টেস্ট করে দেখা গেছে যে গরুর মাংসে অ্যালার্জি, তাকে ওই গরুর মাংসের অ্যালার্জির বিরুদ্ধে তাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বা হাউস ডাস্ট মাইটের এগেইনস্টে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এনে অনলি 5% ক্ষেত্রে আমরা লাভ পাই, কিন্তু এটি ব্যয় সাপেক্ষ এবং অনেক বিপজ্জনক একটা অ্যালার্জি সৃষ্টি করতে পারে। আচ্ছা, আরেকটি ব্যাপার আছে যে শ্বাসকষ্ট বা হাঁপানির সাথে, শ্বাসকষ্ট যেটা হাঁপানি জনিত শ্বাসকষ্ট, এর সাথে কি বংশগত কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই। বেশিরভাগ ক্ষেত্রে যে অ্যালার্জি জনিত হাঁপানি, যেমন আমরা অ্যাটোপিক অ্যাজমা যেটাকে বলি, তার সাথে বংশগত ধারার একটা মিল, মানে সম্পর্ক রয়েছে। বেশিরভাগই বাবার দিক থেকে বেশি প্রিডোমিনেট করে, মায়ের দিক থেকেও দাদা দাদি, নানা নানি, ফুপু, চাচা কারো যদি থাকে, দেখা যাচ্ছে যে আমরা এই জন্য রোগী যখন আসে আমরা প্রথমে জিজ্ঞেস করি যে আপনার বাবা মা বা দাদা দাদি, ফুপু, মামা কারো হাঁপানি ছিল কিনা বা আছে কিনা, তাহলে আমাদের ডায়াগনোসিসের জন্য খুব সুবিধা হয়ে যায়। কারণ বংশগত ধারার উপস্থিতি থাকলে আমরা অনেকটা অ্যাজমা নির্ণয় করতে সুবিধা হয়। বংশগত ধারার একটা উপস্থিতি বা ইতিহাস অবশ্যই আছে। দর্শক, আমরা অনেকগুলো কথা শুনলাম হাঁপানি জনিত, যে কি কি কারণে হতে পারে, কার কার সাথে সম্পর্ক রয়েছে এবং ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর গুলো কি কি। এবার আমরা শুনবো যে হাঁপানিটা কোন বয়সে বেশি হয়। দেখা যায় যে বাচ্চাদেরও হচ্ছে, আবার বয়স্ক মানুষের বা অ্যাডাল্ট মানুষেরও হচ্ছে। আসলে কোন বয়সে? ডক্টর ফরহাদ, আমি প্রায় বলে থাকি যে হাঁপানি যে কোনো সময়, যে কোনো মানুষের, যে কোনো বয়সে হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যে অ্যালার্জিক অ্যাজমা যেটা বা অ্যাটোপিক, এটা কিন্তু শিশুরাই বেশি ভোগে। চাইল্ডহুড অ্যাজমা যে বাবা মা ছিল, সে শিশুরা, অনেক শিশু বাবা মা আমাদের কাছে নিয়ে আসে খুব পেরেশানি হয়ে যে আমার ছেলে ভালো হবে, তো প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছে। তো বেশিরভাগ ক্ষেত্রে শিশুরাই অ্যাজমাতে ভোগে। তবে যদি ভালো মতো চিকিৎসা, ধৈর্য ধরে অভিভাবক চিকিৎসাটা চালিয়ে যান, সেই শিশু বেশিরভাগ ক্ষেত্রে 75% ক্ষেত্রে শিশু কিন্তু ভালো হয়ে যায়। একটা বয়সে 15 বছর বয়সে এসে ভালো হয়ে যায়। আর কিছু কিছু রোগী দেখা যাচ্ছে ভালো হচ্ছে না, এটা আস্তে আস্তে ক্রনিক অ্যাজমাতে পরিণত হয়ে যাচ্ছে। তবে এখানে খুব ধৈর্যশীল হতে হবে পিতামাতা বা অভিভাবককে, যে ওষুধটা বিজ্ঞান ভিত্তিক ওষুধ দিয়ে তাকে চালিয়ে যেতে হবে। অন্য কোনো শাস্ত্রীয় ওষুধ এখানে কোনো কাজ করবে না। আমরা শুনবো যে নানান রকম চিকিৎসা রয়েছে, অপচিকিৎসা রয়েছে, আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত শুনবো। তবে তার আগে দর্শক, আপনাদের দিন, আপনাদের একটা ফোন চলে এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার বাড়ি সিরাজগঞ্জ। হ্যাঁ, আমি তো বললাম আগে এই যে আমি দীর্ঘ 15-16 বছর ধরে এই শ্বাসকষ্ট অসুস্থ ছিলাম। হ্যাঁ, এখন বিভিন্ন ওষুধ খায় আমি একটু কমতে লাগছে। কিন্তু আমার একটা মেয়ে আছে, বুঝলেন? বুঝছেন
শুনছেন? হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, সে ইন্টার পরে, তার বিগত তার ছোট থেকে ক্লাস 6 থেকে এই হাসি সর্দি ছিল, কিন্তু এই 3-4 বছর হলো সে একটু শ্বাসকষ্ট ভুগতেছে, আর হচ্ছে সবসময় হাসি এবং সর্দি সব সময় তার থাকে, সে পড়তে পারতেছে না, সে ভালো স্টুডেন্ট, হ্যাঁ, কিন্তু তাকে আমি পড়াতে পারতেছি না, এই চিন্তায় আমি সবসময় ভুগতেছি। এই বিষয়ে আমার করণীয় কি? অবশ্যই ভাই শুনুন, আপনি বোঝা যাচ্ছে যে আপনি চিন্তিত, আপনার চিন্তিত আছেন, তিনি নিজেও ভুগছেন যে বালিশে তার অ্যালার্জি আছে। অর্থাৎ বালিশে বলুন, কম্বলে বলুন বা বিছানার মধ্যে বলুন, ওই হাউস ডাস্ট মাইটটা খুব বেশি। আপনার বালিশ প্রতিদিনই রোদ্রে দিতে হবে, রোদ্রে দিয়ে এমন ভাবে একেবারে রাখতে হবে যে মাইট গুলো রোদ্রের আলোতে মরে যায়। এটা 1 নম্বর কথা। কারণ আপনি যদি যতই ওষুধ খান, আপনি যদি আপনার অ্যালার্জেনের যে জায়গাটা, সেটাকে যদি উৎপত্তি স্থলটা সেটা যদি দূর না করেন, তাহলে ওষুধ খেয়ে তো খুব একটা কাজ পাবেন না। সুতরাং আপনার বালিশ পরিবর্তন করুন, মাঝে মাঝে চেঞ্জ করুন, এবং সেই ব্যবহৃত বালিশটিকে ভালো মতো রোদ্রে শুকিয়ে দিন। শীতের অন্যান্য যেগুলো আছে, লেপ তোষক কম্বল, আপনার বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার করেন, আপনি ভালো করে রোদ্রে শুকান। ঘরটাকে বেশি আসবাবপত্র রাখবেন না, খোলা রাখবেন, যাতে করে বাতাসটা ভালো মতো চলাচল করে, স্ট্যাগনেন্ট না হয়ে থাকে, সেচেতে না হয়ে থাকে। আর কার্পেটটা একেবারে আমরা বলি যে ঘরে হাঁপানি আছে বা হাঁপানি নাই, কার্পেট ব্যবহার একেবারেই করা যাবে না, কারণ কার্পেটের মধ্যেই হাউস ডাস্ট মাইটটা বেশি গ্রো করে। আমরা বলি যে বাইরের ধুলো ঘরের ধুলোর থেকে ভালো, ঘরের ধুলোতে মাইকটা ডেভেলপ করে। আর ওনার মেয়ের জন্য আমার কথা হচ্ছে যে মেয়েকেও আপনি একই ভাবে লক্ষ্য রাখুন যে নিশ্চয়ই আপনার ঘরের মধ্যে যে অ্যালার্জির উৎপত্তি স্থল, সেটাকে দূর করতে হবে, এবং প্রয়োজনীয় চিকিৎসা করলে অবশ্যই আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, যেমনটি আমার ভাই বললেন তার মেয়ে সম্পর্কে, হাঁপানির সাথে কি অ্যালার্জিক রাইনাইটিস এর কোনো সম্পর্ক রয়েছে, যেটা ওনার বেলায় হতে পারে? হাঁপানি তো একটা অ্যালার্জি জনিত। জি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এখন তো রাইনাইটিস বলা হয়, রাইনোসাইনোসাইটিস বলা হয়। তো দেখা যাচ্ছে যে কারণে, যে অ্যালার্জির কারণে হাঁপানি হচ্ছে, সেই কারণেই কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে, এবং সেই কারণেই তার রাইনাইটিস হচ্ছে, সাইনোসাইটিস হচ্ছে। মানে কি এটা কি? এই যে আমাদের এখানে যে নাকের ঝিল্লিটা আছে, নাকের ঝিল্লির পাশে এখানে সাইনাস গুলো আছে, সেখানে সাইনোসাইটিস মানে ঠান্ডা লেগে বা অ্যালার্জি হয়ে সর্দি জমে এগুলো একেবারে ব্লকড হয়ে যাচ্ছে। ব্লকড হয়ে দেখা যাচ্ছে তার যেমন শ্বাস নিতে, শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, নাক বন্ধ থাকছে, এবং নাক বন্ধ থাকার মানে বুঝতে হবে যে এখানে অ্যালার্জি একটা বড় ফ্যাক্টর। মানে হাঁপানি বা অ্যাজমার পাশাপাশি অ্যালার্জিক একটা রাইনোসাইনোসাইটিস থাকবে, চোখ দিয়ে পানি পড়ছে, দুটোরই চিকিৎসা করতে হবে। আর্টিকেরিয়া বা এক্সিমা অনেক সময় হচ্ছে, স্কিন ডিজিজ হতে পারে, মানে বিভিন্ন জায়গার বহিঃপ্রকাশে দুটোরই চিকিৎসা করতে হবে। একটি চিকিৎসা করলে অন্যটিও ভালো, অন্যটিও হয়ে যায়। যে আমরা শুনলাম দর্শক কি হতে পারে আপনার মেয়ের ব্যাপারে সমস্যার সমাধান। আরেকটি ফোন নিচ্ছি আমরা। হ্যালো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমার নাম সোহাগ, আমি ক্রিস্টান রোড থেকে বলছিলাম। সোহাগ ভাই বলুন। আচ্ছা, জি ভাইয়া, আসলে আমার যেটা হয়েছে, আমার আসলে একটু অ্যাজমাটিক প্রবলেম আছে, বাট এইটা আসলে সামারে কখনো হয় না, এটা উইন্টারে যে আমার এই প্রবলেমটা হয়। হ্যাঁ, আর আসলে লাস্ট আপনার গত 10-15 দিন আগে যে আমার যেটা হয়েছে, হঠাৎ করে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, এবং যার ফলশ্রুতিতে আমি একটু একটা ডাক্তারের অ্যাডভাইস দিলাম। উনি কিছু মেডিসিন, অ্যাজমাসল, তারপর মনচেয়ার, কনচেন, এই জাতীয় ওষুধগুলো দিয়েছিলেন আমাকে। হ্যাঁ, হোপফুলি আপনি কথা শুনে আমার বুঝতেছেন কিনা, আমার স্টিল নাও গলাটা এখনো ভাঙা। এটা আমার এরকম সমস্যাটা মানে উইন্টারে হচ্ছে, এবং এটা কেন হচ্ছে এবং এটা কি দীর্ঘমেয়াদী সমাধান আছে শুনুন। এইটা দীর্ঘমেয়াদী সমাধান বা আমি কিভাবে এটা নিয়ে আগাতে পারি প্লিজ। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শীতকালে অ্যাজমা একটা ছড়াছড়ি থাকে, কারণ শীতটা ইটসেলফ একটা, ঠান্ডাটা ইটসেলফ একটা অ্যালার্জি হিসেবে কাজ করছে। আর শীতে দেখা যায় যে বিভিন্ন ধরনের ভাইরাসের আধিক্য খুব বেশি, এবং শীতকালে দেখা যাচ্ছে আমরা যেসব পোশাক পরিধান করি সেগুলোতে মাইট বেশি গ্রো করতে পারে, যেমন আমরা রেশমি পশমি বা কম্বল ব্যবহার করছি, আমরা লেপ ব্যবহার করছি, সারা বছর ধরে কিন্তু এগুলোতে আপনার জমেছিল, মাইট জমেছিল, সেগুলি বংশ বিস্তার করে অতিরিক্ত বংশ বিস্তার করে সেগুলো আমাদের শ্বাসনালীতে ঢুকে সংক্রমণ বেড়েছে, এবং সেজন্য শীতকালে দেখা যাচ্ছে অ্যাজমার প্রকোপটা ওনার বেলায় বেশি, এবং আপনিও ভুগছেন, প্রতি শীতেই আপনি ভোগেন। আপনাকে এই জন্য শীতের আগেই আপনি সতর্ক থাকতে হবে যে শীতকালে
আপনার যেসব ব্যবহৃত পোশাক টাশাক সবকিছু ভালো করে রোদ্রে দিয়ে, গরম পানিতে দিয়ে, প্রয়োজন হলে লন্ড্রিতে দিয়ে এমন ভাবে পরিষ্কার করতে হবে যে মাইট না থাকে। আর অনেকে শীতকালে একটু কার্পেট ব্যবহার করতে পছন্দ করেন, কার্পেট যদি ঘরে থাকে সেটা সরিয়ে ফেলুন। আপনার গলার মধ্যে অ্যালার্জি এইটা হচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে, সেটাও কিন্তু একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন। আপনি ভালো করে গরম পানিতে গড়গড়া করুন। প্রয়োজন হলে নাকে স্টেরয়েড, উনি কি অ্যাজমার ওষুধ শুধুমাত্র শীতকালে ব্যবহার করবেন নাকি সবসময়? আমরা বলি যে স্টেরয়েড মিশ্রিত ইনহেলার যেটা আছে সেটা সব সময়ের জন্য ব্যবহার করতে হবে, কারণ স্টেরয়েড ইজ দি ট্রিটমেন্ট ফর অ্যাজমা। স্টেরয়েড ইনহেলার ব্যবহার করতে করতে এক পর্যায়ে আপনার ফুসফুসের শ্বাসনালীর গুলো সংবেদনশীলতা গুলো কমে আসবে, তখন সহজে অ্যালার্জি আপনাকে কাবু করতে পারবে না, ফলে আপনি ভালো থাকবেন। কাজে শীতকালে মানে সবসময় কম করে হলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে স্টেরয়েড মিশ্রিত ইনহেলার আপনাকে চালিয়ে যেতে হবে, তাহলে শীতটা ভালো মতো কাটতে পারবে। কাজেই দর্শক, যদিও কষ্টটা শীতকালে প্রকাশ পাচ্ছে আপনার বেলায়, কিন্তু চিকিৎসা নিতে হবে সারা বছর জুড়ে সবসময়, যাতে করে শীতকালে এই সমস্যাটি বেশি দেখা দিতে না পারে আপনার শরীরে। দর্শক, আমরা শুনলাম যে হাঁপানির মূল উপসর্গ বা লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট কিন্তু আরো অনেক রোগের কারণেও হতে পারে। কি সেই রোগগুলো এবং কিভাবে আপনি পার্থক্য করবেন যে এই শ্বাসকষ্ট হাঁপানির জন্য এবং এই শ্বাসকষ্ট হাঁপানির জন্য নয়? সেই বেশিরভাগ রোগী আমাদের কাছে এসে বলে যে বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হতে পারে। বিভিন্ন ধরনের বক্ষব্যাধির উপসর্গ হচ্ছে শ্বাসকষ্ট, অনেক ধরনের হৃদরোগের উপসর্গ হচ্ছে শ্বাসকষ্ট। তো রোগীরা এসে বলে শ্বাসকষ্ট হলে যে স্যার আমি তো হাঁপানিতে ভুগছি। এখন দেখতে হবে যে রোগী হাঁপানিতে ভুগছে না আরো কতগুলো সমস্যা রয়েছে। আপনি যেটা ইঙ্গিত করলেন যে সিওপিডি বলে একটি সমস্যা আছে। আগে যেটাকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসেমা বলতাম, এখন সেটাকে আমরা সিওপিডি বলি। সিওপিডি হচ্ছে যারা বেশি দিন, যত বেশি বছর ধরে ধূমপান করবে, যত বেশি সংখ্যক ধূমপান করবে, তাদের সিওপিডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা একই ধরনের শ্বাসকষ্ট নিয়ে আসে, তবে হাঁপানি এবং সিওপিডির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। হাঁপানির যেমন একটা বংশগত উপস্থিতি থাকবে, সিওপিডির কোনো বংশগত উপস্থিতি থাকবে না। সালবিউটামল ইনহেলার দিলে হাঁপানি রোগী বেশ ভালো থাকবে, কিন্তু সিওপিডি রোগীর কোনো খুব একটা উপকার পাবে না। কারণ সিওপিডি থাকে ফুসফুসের অবকাঠামো, যেটা ইনফ্রাস্ট্রাকচার, সেটা কিন্তু কমে যায়, মানে নষ্ট হয়ে যায়। শ্বাসনালী খুব একটা ক্ষতিগ্রস্ত যেমন হয়, মানে স্ট্রাকচারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ফলে যে সালবিউটামল ইনহেলার নিয়ে তার কোনো খুব একটা কাজ করছে না। তারপরে হাঁপানিতে ধূমপানের ইতিহাস থাকছে না, সিওপিডিতে প্রধানত হচ্ছে ধূমপানের ইতিহাস। আরো দেখা যাচ্ছে যে হাঁপানিতে ফুসফুস নষ্ট হয় না, কিন্তু সিওপিডিতে যেহেতু ফুসফুস অবকাঠামো নষ্ট হচ্ছে, তার প্রগনোসিস হাঁপানি আর সিওপিডিতে একসাথেও থাকতে পারে। আজকাল যেটা শুনছি আমরা, একোস বলে একটি কথা আছে, যে নতুন কথা, অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম। হাঁপানিও আছে, সিওপিডি আছে। যাদের এই একোস আছে বা অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ, তাদের জটিলতা এবং প্রগনোসিস ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম এবং খুবই চিকিৎসকের জন্য খুব কষ্ট হয়ে দাঁড়ায়। যাদের কাজে এমন যদি হয় সিচুয়েশনটা যে একজন হাঁপানি রোগী, তিনি আবার সিগারেট খাচ্ছেন, ধূমপান করছেন, তার মানে তার একই সাথে হাঁপানি এবং সিওপিডি হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। একজন হাঁপানি রোগী, আপনি ঠিকই বলেছেন, অনেক বছর ধরে হাঁপানি নিয়েও ধূমপান চালিয়ে যাচ্ছেন, অনেকে আছেন। তবে আচ্ছা, হৃৎপিণ্ডের রোগ যেটা হার্ট ফেলিয়ার বলি, তার সাথে হাঁপানির যে শ্বাসকষ্ট, তার পার্থক্য আমি সেটি আসতে যাচ্ছি ডক্টর ফরহাদ, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার বা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, যেটা আপনি বিশেষজ্ঞ, যখন আমাদের কাছে অনেক রোগী আসে তীব্র শ্বাসকষ্ট নিয়ে, অনেকে হয়তো যারা এক্সপিরিয়েন্স না, তারা হয়তো মনে করছে যে হাঁপানি হচ্ছে, কিন্তু স্টেথোস্কোপ লাগালেই কিন্তু বোঝা যাবে যে হাঁপানিতে স্পাজম থাকবে, মানে একটা শ্বাসের শব্দ শোনা যাবে স্টেথোস্কোপ লাগালে। এখানে কিন্তু সেটা পাওয়া যাবে না। এখানে খুব নিবিড় পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে ফুসফুসের নিচের দিকে একটা বেজাল ক্রিপিটেশন পাওয়া যাবে, পানি জমে থাকে। সেখানে আমরা ফ্রুসিমাইড ইনজেকশন যদি ইন্ট্রাভেনাসলি দিই, রোগীর সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা শ্বাসকষ্ট মুক্ত হয়ে যাচ্ছে। তো সেখানে যদি আমরা ভুল করে স্টেরয়েড ইনজেকশন দিয়ে দিই, তাহলে কিন্তু রোগীর জীবন। তাছাড়া লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারতে সময় পাওয়া যায়, ইনজেকশন দেওয়া যাবে না, যা উচ্চ রক্তচাপ আরো বেড়ে শ্বাসকষ্ট বেড়ে যাবে। জি দর্শক, আপনাদের আরেকটি ফোন নিচ্ছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি নাসরিন বলছিলাম আজিমপুর থেকে। জি আপা বলুন। হ্যাঁ, আমার হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে
মানে নন স্টপ অনবরত হাঁটতে থাকে, মানে একটার উপর একটার উপর এক এরকম ভাবে আর কি। এতটাই হাঁটি হয় আমার আর কি, একটা বেবি আছে 3 বছরের, সিজার বেবি, সেলাইটা পর্যন্ত ব্যথা হয়ে যায়, মানে এরকম হাঁটি। এ ধরনের হাঁটি হয়। আবার প্লাস হচ্ছে ভিতর থেকে যখন নিঃশ্বাস নেই বা ছাড়ি, ভিতর থেকে শব্দ আসে আর কি, মনে হচ্ছে যে ভিতর থেকে আর কি সমস্যা টাইপের এরকম আর কি শব্দটা আসে। এটা বেশিরভাগ সময় এটা শীতের ভিতরে হয়, বা আমি যখন বাইরে বের হই তখন এই ঝামেলাটা হয় আর কি। আর চোখের প্রচুর চুলকায়। আচ্ছা আচ্ছা, জি বলুন। হ্যাঁ, মানে এগুলো কি এই এজমার সাথে কোনো সম্পর্ক রিলেটেড কিনা? কিন্তু আমার কিন্তু ঠান্ডা পানি বা গোসল করা এগুলো কোনো সমস্যা নাই, বাট যখন আমি মানে ঘরটা গোছাবো বা পরিষ্কার করবো তখনই এই সমস্যাটা আমার বেড়ে যায়। আচ্ছা বোন নাসরিন, আপনার সমস্যাটার কথা আমরা শুনেছি, এর সমাধান নিয়ে আমরা হাজির হব। আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। আপনি কোথাও যাবেন না, দর্শক আপনারা কোথাও যাবেন না, কিছুক্ষণ পর আরো অনেক তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। আইকন ভালো থাকুন এর পক্ষ থেকে আবারও আপনাদেরকে এক দফা স্বাগতম। দর্শক, আমাদের আজকে অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে হাঁপানি বা অ্যাজমা, চিকিৎসা ও প্রতিরোধ। আর এই ব্যাপারে বিশেষজ্ঞের মতামত দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন আমাদের মাঝে অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ। আর রয়েছে আমাদের ফেসবুক পেজ, রয়েছে আমাদের ওয়েবসাইট, রয়েছে আমাদের টেলিফোন নম্বরগুলো। যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান নিয়ে নিতে পারেন। বিরতির ঠিক আগেই আলাপ করেছিলেন একজন দর্শক নাসরিন, উনি জানতে চেয়েছিলেন ওনার সম্পর্কে যে প্রচুর হাঁচি হয় ওনার, এবং এত বেশি হাঁচি হয় সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যে ওনার বেশ কষ্টই হয় তাতে। এ ব্যাপারে কি সমাধান পাওয়া যায় আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে, চলুন শোনা যায়। আমাদের বোন নাসরিন বলছিলেন যে প্রতিদিন সকালবেলায় তার এত বেশি হাঁচি হয় যে তার স্টিচ ছিঁড়ে যাওয়ার উপক্রম হয় এবং তার চোখও চুলকায়, অর্থাৎ তার যে অ্যালার্জিক ম্যানিফেস্টেশনটা খুব বেশি। রাত্রে নিশ্চয়ই এমন একটা বালিশে উনি শোন যে সারা রাত তার মাইট গুলো তার নাক দিয়ে ঢুকছে। যেটা বোনকে করতে হবে, বালিশ পরিবর্তন করতে হবে, মাঝে মাঝে বালিশ পরিবর্তন করতে হবে। বালিশটাকে যেটা আগে বলেছিলাম রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে, এবং প্রতি রাত্রে মন্টেলুকাস্ট 10 মিলিগ্রাম একটি করে বড়ি উনি খাবেন। আর রাত্রে অ্যাভামিস বা যে কোনো স্টেরয়েড নেজাল স্প্রে 2 নাকের ছিদ্রে স্প্রে করে উনি খাবেন, তাহলে সকালবেলায় আর হাঁচি হবে না। তবে যেহেতু চোখও চুলকায়, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন সবই রয়েছে তার, সুতরাং তাকে মন্টেলুকাস 10 মিলিগ্রাম একটি করে বড়ি রোজ রাতে খেয়ে যেতে হবে। আচ্ছা, কোন অ্যান্টিহিস্টামিন খাওয়া দরকার? অ্যান্টিহিস্টামিন না খেয়ে মন্টেলুকাস একটা খুবই পোটেন্ট অ্যান্টিহিস্টামিন, এটা খেলে উনি ভালো থাকবেন। ঠিক আছে বোন নাসরিন, আশা করি আপনি চিকিৎসকের পরামর্শে ওষুধগুলো ব্যবহার করলে আরাম পাবেন, বালিশ পরিবর্তন করবেন। জি দর্শক, আমরা এবার শোনা যাক আমাদের বিশেষজ্ঞের মুখ থেকে যে এই যে আমরা অ্যাজমা বা হাঁপানি নিয়ে কথা বলছি, এর জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা ওনারা দেন বা পরামর্শ দেন, যেগুলো করলে অ্যাজমা হাঁপানি সম্পর্কে আরো বিস্তারিত জানা যায়। হ্যাঁ ডক্টর ফরহাদ, আসলে অ্যাজমা নির্ণয় করার জন্য খুব বড়সড় পরীক্ষার প্রয়োজন হয় না, স্টেথোস্কোপ কি পরীক্ষাই যথেষ্ট। বুকের মধ্যে আমরা যখন স্টেথোস্কোপ লাগাই তখনই কিন্তু বুঝে ফেলি যে রোগী হাঁপানিতে ভুগছে। তারপরে ডায়াগনোসিস অনেক সময় কনফার্ম করতে হয়, সেই জন্য একটা এক্সরে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। যদি এক্সরেতে খুব একটা পরিবর্তন প্রাথমিকভাবে আসে না, অনেক বছর যদি অ্যাজমায় ভোগে তখন দেখা যায় একটু এমফাইসেমিটাস চেঞ্জ আসে। এছাড়া আমরা কফের ইওসিনোফিল কাউন্টে দেখি, রক্তের ইওসিনোফিল কাউন্টে দেখি, আইজিই বলে একটি পরীক্ষা আছে রক্তের, সেটা দেখি যে কত অ্যালার্জির পরিমাণটা আমরা বের করার চেষ্টা করি। আর স্পাইরোমেট্রি অনেক সময় করতে হয়। অ্যাজমার জন্য খুব বড় সড়ো পরীক্ষা করতে হয় না, কিন্তু সিওপিডি আছে কিনা, ব্যাকোস আছে কিনা, সেটা স্পাইরোমেট্রি, লাং ফাংশন টেস্ট যেগুলো আছে সেগুলো করে নিতে হয়। মূলত বেশিরভাগ কিছু কিছু পরীক্ষা রয়েছে যেগুলোর মাধ্যমে অন্য কোনো এক্সক্লুড করতে হয় আর কি, অন্য কোনো কারণ আছে কিনা। তবে এক্সরে অনেক ইনফরমেশন দিচ্ছে, অনেক ইনফরমেশন দেয়। দর্শক, আমরা জেনে নিলাম যে অ্যাজমার জন্য খুব বড় সড়ো কোনো পরীক্ষা নেই, কাজেই আপনারা অ্যাজমা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, পরীক্ষার ভয়ে চিকিৎসকের পরামর্শ থেকে পিছিয়ে যাবেন না। এবার আসুন চিকিৎসা নিয়ে আমরা বেশ কিছু তথ্য সংগ্রহ করি আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। তার মধ্যে আগে আমরা একটা লাইন আপ নিয়ে নিই, চিকিৎসাটা কি ধরনের হতে পারে হাঁপানি বা অ্যাজমার? যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাজমা একটা অ্যালার্জি জনিত রোগ, সেই জন্য অ্যান্টি অ্যালার্জিক যা কিছু আছে সবকিছু প্রতিরোধমূলক ব্যবস্থাটা আগে নিতে হবে, ওষুধ চলছে পরে। যেসব ক্ষেত্রে অ্যালার্জেন, যেমন খাওয়াতে যদি কারো গরুর মাংস বা চিংড়ি মাছ, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে।
কারণ আপনি ওষুধ খাবেন কিন্তু অ্যালার্জেন গুলো চালিয়ে যাবেন, তাহলে তো আপনার হাঁপানি ভালো হবে না। ঘরটাকে সুন্দর ক্লিন রাখতে হবে, কার্পেট মুক্ত রাখতে হবে, খোলামেলা রাখতে হবে, যাতে আলো বাতাস প্রচুর সেখানে যাওয়া আসা করে। ঘরে ধুলো, ঘর ঝাড় দেওয়ার সময় আপনি থাকবেন না, আধা ঘন্টা পরে ঘরে প্রবেশ করুন। তবে সবচেয়ে বড় কথা, ঘর ঝাড় না দিয়ে ঘর মুছে ফেলার ব্যবস্থা করুন। যদি কার্পেট রাখতে হয় তাহলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে, যাতে ধুলোটা না ছড়িয়ে বেড়ায়। এগুলো হচ্ছে ব্যবস্থা। আর ঘরে আপনার তেলাপোকা যাতে না থাকে, কারণ এখন রিসেন্ট বলা হচ্ছে যে যদি ঘরে তেলাপোকার আধিক্য বেশি থাকে সেখানে অ্যাজমার আধিক্য, মাকড়সার জালও সেখানেও বাসা বাঁধে। অর্থাৎ একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে থাকতে হবে, এগুলো সবচেয়ে বড় কথা। আর যেহেতু অ্যালার্জি জনিত রোগ, এখানে মন্টেলুকাস, আমরা এখন একটা ট্রেন্ড চলে আসছে, মন্টেলুকাস 10 মিলিগ্রাম, ছোটদের 5 মিলিগ্রাম 4 মিলিগ্রাম আমরা খেতে দিই, এটা রোজ রাত্রে খেয়ে যাবে। আর বাচ্চারা চুষে চুষে খাবে 4 মিলিগ্রাম 5 মিলিগ্রাম। আর কতগুলো আছে যে শ্বাসনালী প্রসারক ওষুধ, যেমন সালবিটামল বলুন, সালমেটরল বলুন, সেগুলো শ্বাসনালীর প্রসারণ ঘটাচ্ছে। রোগী শ্বাসটা নিতে পারছে তো ঠিকই, ফেলতে তার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু সেটা হচ্ছে টেম্পোরারি চিকিৎসা, সেটা কিন্তু মানে পার্মানেন্ট চিকিৎসা নয়। যেমন বিভিন্ন নামে আছে, ভেন্ট্রোলিন, অ্যাজমাসোল, অনেক নামে আছে। সেগুলো তো আমরা অবশ্যই এগুলোকে 4 বার 5 বার করে নিতে বলি। তো ইনহেলার কিন্তু ভালো করে নিতে হবে। আমরা ইনহেলার অনেকে ভুলভাবে, আমরা এটা নিয়ে শুনবো কিভাবে নিতে হয়। আর কি তারপরে হচ্ছে যে আমি একবারে বলেছিলাম যে স্টেরয়েড ইনহেলার। স্টেরয়েড হচ্ছে দি ট্রিটমেন্ট, কারণ স্টেরয়েড ইনহেলার নিতে নিতে অনেক অনেক বছর ধরে নিতে হবে। নিলে হবে কি যে অনেক সময় আমরা ট্যাবলেট ফর্মে দিই খুব রেস্কিউ অবস্থায়, যে খুব তাড়াতাড়ি ভালো করতে হবে রোগীকে, খুব বেশি শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, তখন ট্যাবলেট ফর্মে বা ইনজেকশন ফর্মে স্টেরয়েড দিই। তবে ইনহেলার ফর্মে নিলে ভালো, যেগুলো অনেক বছর নিতে হবে, অনেক মাস নিতে হবে। নিলে শ্বাসনালীর যে ভিতরে হচ্ছে অ্যাজমা হলে যে শ্বাসনালীতে ভিতরে ছোট ছোট ক্ষতর সৃষ্টি হয়, সে ক্ষতগুলো মেরামত হয়ে যাচ্ছে। তারপরে শ্বাসনালীর ভিতরে যে মিউকাস সিক্রেশন হচ্ছে, যার জন্য শ্বাসনালী সরু হয়ে যাচ্ছে, সেই মিউকাস সিক্রেশনটা কমে যাচ্ছে, এবং এটা আর নিতে নিতে আস্তে আস্তে এক পর্যায়ে ভালো হয়ে যাবে। এটা অনেক ক্ষেত্রে কন্ট্রোল হয়ে যাবে, দীর্ঘদিন নিতে হবে। আচ্ছা, এখানেই আমার প্রশ্নটা, আমি এখান থেকে দর্শক প্রশ্ন শুরু করি যে অনেক সময় চিকিৎসকরা বলেন যে আপনাকে এই ওষুধগুলো দেওয়া হলো, এই ইনহেলার দেওয়া হলো, আপনি এটা ব্যবহার করতে থাকুন। কতদিন ব্যবহার করব? সারা জীবন ব্যবহার করব? এখন আমরা ইনহেলার খালি লিখে দিলে হবে না তো, ইনহেলার প্রয়োগটা ভালো মতো দেখিয়ে দিতে হবে। এখন প্রয়োজন যদি হয়, যখন প্রয়োজন হয় শ্বাসনালী মোটামুটি শ্বাসকষ্ট মোটামুটি কন্ট্রোল, তখন এই যে শ্বাসনালী প্রসারক যেগুলি ইনহেলার আছে, সালবিউটামল ইনহেলার আছে, সেগুলো আমরা বলি যে প্রয়োজন মতো নিন। বুকে একটু চাপ ফিল করছেন, স্টেরয়েড জাতীয় ইনহেলার, স্টেরয়েড ইনহেলার নিয়মিত ভাবে নিয়ে যেতে হবে। চলবে, মানে চলবে, আমরা চলবে লিখে দিই, প্রয়োজনে সারা জীবন, প্রয়োজনে সারা জীবন। তবে সারা জীবন লাগে না, একটা পর্যায়ে এসে দেখা যাচ্ছে সে অনেক ভালো হয়ে গেছে। সেটা চিকিৎসকের পরামর্শ নিব। কয়েকদিন আমরা ব্যবহার করলাম, আরাম পেলাম, শ্বাসকষ্ট কমে গেল, ইনহেলার বন্ধ করে দিব, সেরকম ভাবে। আরেকটা আমরা বলে দিই, এখানে একটা ছোট্ট একটা যন্ত্র দিই, বেশি দাম না, 150 থেকে 200 টাকা, পিক ফ্লো এক্সপেরিমেন্টার। এটা রোগী নিজে জোরে ফু দিবে, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, দেখবে যে কাঁটাটা কত দাগ পর্যন্ত উঠছে, ওটা লিখে রাখবে। আমাদের কাছে যখন আসবে এক সপ্তাহ পরে বা 1 মাস পরে আসবে, আমরা যে চার্টটা দেখি যে কোন সময় পিক ফ্লো মিটারটা কম হচ্ছে, সেই অনুযায়ী আমরা ওষুধটাকে অ্যাডজাস্ট করবো। তাতে আরো ভালো ব্লাড প্রেশার চেক করতে হয়, ব্লাড সুগার টেস্ট করতে হয়। আপনাদের একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি নোয়াখালী থেকে রাকিব বলতেছিলাম। জি রাকিব ভাইয়া, বলুন। স্যার, আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আমি আপনার ওই যে ইকবাল স্যার থেকে মহারাজ বিষয়ে বেশি ভালো চিনি আর কি। আপনার সাথে আমার ফেসবুক অ্যাড আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বলুন আপনার প্রশ্ন। ডিজিটাল বাংলাদেশ, সেই। হ্যালো, বলুন। হ্যালো, খুবই দুঃখিত, সম্ভবত আপনার লাইনটা কেটে গেছে। ভাই, খুবই দুঃখিত, লাইনটা কেটে গেছে সম্ভবত, আপনি আবার চেষ্টা করেন, আমরা এখনো কিছুক্ষণ আপনার জন্য অপেক্ষা করছি। আমরা এই ফাঁকে আবার শুনে নিই যে আপনি বলছিলেন যে ইনহেলার ব্যবহারের নিয়মটা জানতে হবে, যাতে করে ঠিকমতো ওষুধটা
কার্যকরী হয়? আসলে ডক্টর ফরহাদ, ইনহেলার তো কোনো ওষুধ নয়, ইনহেলার একটা প্রযুক্তি। ইনহেলার ভিতরে আমরা ওষুধটা দিয়ে দিচ্ছি, এবং এই ইনহেলার আমরা শুধু লিখে দিলে হবে না, রোগীকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে কিভাবে ইনহেলারটা নিতে হয়। এই ইনহেলার ভালো করে সুষ্ঠু মতো যদি একজন রোগী নেয়, আমরা দেখিয়ে দিই, তাহলে কিন্তু রোগী কিভাবে ইনহেলার সুফলটা পাবে। যে ইনহেলারের কৌটিটা আমি সঙ্গে আনিনি, আনা উচিত ছিল। ইনহেলারের কৌটিটি খুলে একটু ঝাঁকি দিয়ে মুখে নিয়ে মানে চাপ দিতে হবে, চেপে ধরতে হবে এবং চাপ দিতে হবে। ওষুধটা যখন বেরোবে একই সাথে শ্বাসটা নিয়ে নিবে। অনেকে করে কি গিলে ফেলে, পেটে যায়, কিন্তু আমাদের মানে উদ্দেশ্য থাকবে যে শ্বাস নালীতে যাবে, শ্বাস নালীতে গিয়ে তার ডিজায়ার্ড রোগ। কতক্ষণ শ্বাস বন্ধ করে রাখবো? শ্বাস সঙ্গে সঙ্গে চলে যায়, বন্ধ করার প্রয়োজন নেই। অনেকে আছে শ্বাস চেপে ধরে, অনেকে শ্বাস চেপে ধরে। আসলে এই জন্য আমি নিজে যেটা করি, প্রত্যেকটা রোগী কিন্তু নেওয়ার পর সেকেন্ড পাফটা কতক্ষণ, 1 মিনিট বা 2 মিনিট পরে আবার একটু ঝাঁকিয়ে নিয়ে আবার নিতে হবে। নিয়ে যদি স্টেরয়েড ইনহেলার থাকে, তাহলে নেওয়ার পর ভালো করে গড়গড়া করে নিতে হবে, কারণ অনেক দিন যেহেতু স্টেরয়েড ইনহেলার নিতে হয়, এই যে মুখের ভিতর দেখা যায় ফাঙ্গাস গড়গড়া করে ভালো করে গড়গড়া করে। অনেকেই বলেন, যদিও প্রবণতা এখন কমে এসেছে, অনেকেই বলেন যে ইনহেলার নিব না, ট্যাবলেট খাবো। ট্যাবলেটের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া, দেখা যাচ্ছে ট্যাবলেট খেলে দেখা যাচ্ছে বুক ধরপড় করছে, হাত কাঁপছে, শরীর ম্যাজ করছে, ভালো লাগছে না, ঝিমঝিম করছে। কিন্তু ইনহেলারের মধ্যে যেহেতু ওষুধের পরিমাণ খুব কম এবং এটা যেহেতু সরাসরি আমরা নিচ্ছি, সেজন্য এটা খুব তাড়াতাড়ি কাজ করছে, পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং ওষুধের মাত্রাও এখানে খুবই কম লাগছে এবং রোগী মানে খুব ভালো রেজাল্ট পাচ্ছে। ইনহেলার তার মানে শেষ চিকিৎসা নয়, ইনহেলার একেবারে প্রাথমিক চিকিৎসা, ইনহেলার শেষ চিকিৎসা নয়। বিদেশে কিন্তু ইনহেলার দিয়ে চিকিৎসা শুরু হয়, আমরাও করছি, আমাদের দেশে আমরা করছি, কিন্তু রোগীরা ইনহেলারটাকে বাদ দেওয়া যায় না। ইনহেলার দাম বাংলাদেশের প্রেক্ষিতে অতটা দাম না, বিদেশে অনেক দাম, এখন অনেক সস্তা হয়ে গেছে। জি, আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে গিয়ে যে অনেকের মধ্যে রয়েছে দর্শক স্টেরয়েড খাবার প্রবণতা, কারো পরামর্শ হোক কিংবা কারো পরামর্শ ছাড়াই নিজের অভিজ্ঞতা থেকে অনেকে রয়েছেন দীর্ঘদিন স্টেরয়েড খেয়ে যাচ্ছেন। এর কি কোনো সুফল কুফল? আমরা হয়তো একটা রোগীকে বলে দিই যে 7 দিন খাবেন ইনহেলার, কিন্তু দেখা যাচ্ছে সে মাসের স্টেরয়েড খেয়ে ভালো অনুভব করেছে, এখন মাসের পর মাস খেয়ে যাচ্ছে, চিকিৎসকের কাছে আসছে না। এটা কিন্তু ভালো না, স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি, তাই না? আরেকটি ব্যাপার, অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে কোনো পরামর্শ রয়েছে? হাঁপানির সঙ্গে অ্যান্টিবায়োটিকের কোনো সম্পর্ক নেই, কারণ এটা সম্পূর্ণ অ্যালার্জিক একটা কারণ, কাজে অযথা ভ্যাকসিনের ব্যাপারে কোনো প্রয়োজন আছে। ভ্যাকসিন আমরা বলি যে মানে সিওপিডি তে ভ্যাকসিনের প্রয়োজন আছে। 1 বছর পর পর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিতে হবে এবং 3 বছর পর পর নিউমোকক্কাল ভ্যাকসিন। হাঁপানির বেলায়। আচ্ছা, আরেকটি শেষ প্রশ্ন, সেটি হচ্ছে নেবুলাইজার অনেকেই ব্যবহার করেন, এ ব্যাপারে পরামর্শ, যাতে করে অতিরিক্ত ব্যবহার না হয়, আবার প্রয়োজনের সময় ব্যবহার। খুব বেশি যদি শ্বাসকষ্ট থাকে, আমরা বলে দিই যে নেবুলাইজার বাসায় রেখে আমরা শিখিয়ে দিই যে নেবুলাইজার সকালে আর রাত্রে নেবেন। আর বিশেষ করে শিশুদের ক্ষেত্রে নেবুলাইজার খুব বেশি প্রয়োজন হয়। তবে একটা কথা মনে রাখতে হবে যে ইনহেলারে যে ডোজটি যাচ্ছে, নেবুলাইজারে কিন্তু তার 50 গুণ বেশি ডোজ যাচ্ছে। সুতরাং খুব ঘন ঘন নেবুলাইজার নেওয়াও তো ঠিক হবে না, এবং আমরাই বলে দিব যে নেবুলাইজার কয়বার নিতে হবে, কখন নিতে হবে, কখন হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর ফরহাদ, যে রোগী যখন দেখা যাচ্ছে 2 দিন হয়ে গেছে, কোনো মতেই চিকিৎসা তার কমছে না, রোগী নীল হয়ে যাচ্ছে, সাইনোজ হয়ে যাচ্ছে, রোগী খুবই খারাপ দিকে চলে যাচ্ছে, তখন অবিলম্বে রোগীকে হাসপাতালে নিতে হবে এবং প্রয়োজনে অনেক সময় আইসিইউতে পর্যন্ত শিফট করতে হয়। অধ্যাপক ইকবাল হাসান মাহমুদ, আমরা সবাই আশা করব যাতে করে কোনো রোগীকে হাসপাতালে ভর্তি হতে না হয়, এবং এই আশাবাদ দেখে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের দর্শকদের। আশা করি দর্শক আপনাদের সবারই এই তথ্যগুলো কাজে লাগবে, যাতে করে হাঁপানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় আপনাদের বেলায়। দর্শক, আমরা আজকে অনুষ্ঠানে এইসব তথ্য থেকে একটা জিনিস বুঝলাম যে হাঁপানি বা অ্যাজমা খুব জটিল কোনো অসুখ নয়, আবার এটাও সত্য যে সব ক্ষেত্রে হাঁপানি বা অ্যাজমা পুরোপুরি সেরে উঠবে না। এটাকে নিয়ন্ত্রণে রাখাটাই হচ্ছে গিয়ে চিকিৎসার মূল টার্গেট বা লক্ষণ। সেটাই যদি হয়, তাহলে দর্শক এখন খুব ভালো ভালো চিকিৎসা রয়েছে হাঁপানি বা অ্যাজমাকে নিয়ন্ত্রণের জন্য। চিকিৎসার বেলায় আপনারা এইসব চিকিৎসার সুযোগ নিতে পারেন, যাতে করে দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব হয়। দর্শক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ।